একটু নির্জনে বসুন, গল্পটা মন দিয়ে শুনুন। কিছু কথা আছে যা জীবনে খুব কম মানুষই বুঝতে পারে, বা বুঝতে চাইলেও সমাজ মেনে নিতে চায় না। কিছু অনুভূতি মানুষের নিজের ভেতরের গভীরে এতটাই লুকিয়ে থাকে যে আলোতে এনে ফেললে তার সবটুকু অর্থ বদলে যায়। এই গল্পটা তেমনই কিছু লুকোনো অনুভূতির, যা আমার নিজের জীবনে ঘটে গেছে। আর আজ এত বছর পরেও সেই স্মৃতিগুলো আমাকে মাঝে মাঝে কষ্ট দেয়, মাঝে মাঝে ভাবিয়ে তোলে। আমার নাম শ্রেয়া, আমার বাড়ি নদিয়াতে। এই ঘটনা যখন ঘটে তখন আমি সদ্য বিয়ে করে স্বামীর বাড়িতে এসেছিলাম। নতুন বউ, লাজুক স্বভাবের আর চোখে অনেক স্বপ্ন নিয়ে স্বামীর সংসারে এসেছিলাম। স্বামীর বাড়িটা একটা মফস্বল শহরে, পুরনো আমলের একটা বড় দালান বাড়ি। যৌথ পরিবার হলেও মূলত আমরা স্বামী স্ত্রী আর আমার শ্বশুর শাশুড়িই থাকতাম। স্বামী কর্মসূত্রে দিনের বেশিরভাগ সময়ই বাইরে কাটাতেন, ফলে দিনান্তে যখন তিনি ফিরতেন ততক্ষণে আমি প্রায় সারাদিনের কাজের পর ক্লান্ত হয়ে পড়তাম। বলতে দ্বিধা নেই, নতুন বউ হিসেবে ঘরের সব দায়িত্ব নিতে আমার কোনো দ্বিধা ছিল না। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রান্নাঘরের সব কাজ, সবার যত্ন নেওয়া, সবই আমি মন দিয়ে করতাম। আমার শাশুড়িমা অসুস্থ থাকতেন কিছুটা, তাই অনেক কাজই আমাকেই দেখতে হতো। আমার স্বামী ভালোবাসতেন, যত্ন নিতেন, কিন্তু কাজের চাপে উনিও হয়তো কিছুটা ক্লান্ত থাকতেন। আমাদের সম্পর্কটা ছিল অনেকটা ছকে বাঁধা, একটা স্থিতিশীল আর নিরাপদ আশ্রয়। কিন্তু সেই নিরাপত্তার আবরণের নিচে কখন যেন এক অন্যরকম অস্থিরতা দানা বাঁধতে শুরু করেছিল। আমি নিজেও তখন ঠিক বুঝতে পারিনি। আমার চেহারা নিয়ে কথা বলতে গেলে লোকে বলতো আমি নাকি বেশ মিষ্টি দেখতে। উচ্চতা খুব বেশি না হলেও আমার শরীরটা বেশ ভরা ছিল, বাঙালি মেয়েদের যেমন হয় আর কি। বিশেষ করে কোমর আর নিতম্বের গঠনটা নাকি বেশ আকর্ষণীয় ছিল। আমি শাড়ি পরতে ভালোবাসতাম, বিশেষ করে হালকা রঙের সুতির শাড়ি। শাড়ি পরলে আমার ওই গড়নটা আরও স্পষ্ট হয়ে উঠত। হয়তো এর জন্যই হোক বা অন্য কোনো কারণেই হোক, কিছু কিছু মানুষের চোখ আমার উপর কেমন অদ্ভুতভাবে আটকিয়ে যেত, সেটা আমি টের পেতাম। যদিও আমি সেসবে খুব একটা গুরুত্ব দিতাম না। আমার কাছে আমার সংসার আর আমার স্বামীই ছিল সব। কিন্তু আজ যখন অতীতের দিকে ফিরে তাকাই, তখন মনে হয় হয়তো সেদিনের সেই নিরীহ দৃষ্টিগুলোই আমার ভবিষ্যতের একটা ইঙ্গিত ছিল। আজ যখন আমি আপনাদের সাথে কথা বলছি, তখন আমি একটি হালকা নীল রঙের সুতির শাড়ি পরে আছি, যা আমার প্রতিদিনের পোশাক। এই শাড়িটাও আমার শরীরের রেখাগুলো কেমন যেন স্পষ্ট করে তোলে, যা হয়তো অনেকেই চোখে পড়ে। সাবস্ক্রাইব করে আমার এই গোপন কথাগুলো শুনতে থাকুন। একদিন আমার ছোট দেবর অভ্র এলো শহরে পড়তে। সে তখন ইউনিভার্সিটির প্রথম বর্ষের ছাত্র। অল্প বয়সী ছেলে, ছিপছিপে গড়ন, দেখতেও বেশ ভালো। শহরের কলেজে সে নতুন হোস্টেলে থাকতে, কিন্তু ছুটির দিনগুলোতে প্রায়ই আমাদের বাড়িতে আসত। প্রথম প্রথম অভ্রকে আমি নিজের ছোট ভাইয়ের মতোই দেখতাম। ওর টিফিন করে দিতাম, জামা কাপড় গুছিয়ে দিতাম, ওর পছন্দের সব খাবার রান্না করতাম। ও আমাকে ভাবি বলে ডাকত, কিন্তু সেই ডাকের মধ্যে একটা নিষ্পাপ ছেলে মানুষই ছিল। আমার স্বামীও অভ্রকে খুব ভালোবাসতেন, তাই ওর থাকা বা খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো রকম ত্রুটি না হয় সেদিকে আমাকে সবসময় খেয়াল রাখতে বলতেন। ধীরে ধীরে অভ্রর আসা যাওয়াটা একটু বাড়ল। সাপ্তাহিক ছুটির পাশাপাশি মাঝে মধ্যেই চলে আসত, পড়াশোনার অজুহাতে বা শুধু গল্প করার জন্য। বাড়িতে আমার স্বামী না থাকলে আমার একাকিত্ব ঘোচানো সঙ্গী ছিল অভ্র। দুজনে মিলে টিভি দেখতাম, গল্প করতাম। ওর কলেজ জীবনের মজার ঘটনাগুলো বলতো, আর আমি মন দিয়ে শুনতাম। ওর চোখে একটা সরলতা ছিল, যা আমাকে মুগ্ধ করত। ও আমার রান্নার খুব প্রশংসা করত, আর ওর প্রশংসা শুনে আমারও বেশ আনন্দ হতো। বাড়ির অন্য সবাই না থাকলেও অভ্রর উপস্থিতিটা আমার কাছে খুব একটা অস্বস্তিকর ছিল না, বরং আমার একাকিত্বে একটা সঙ্গী পেয়েছিলাম। কিন্তু কখন যেন সেই সরলতা, সেই স্বাভাবিক সম্পর্কটা একটু একটু করে বদলে যেতে শুরু করলো, আমি নিজেও বুঝতে পারিনি। হয়তো আমার শরীরী গড়ন, আমার প্রতি ওর মুগ্ধতা বা আমার একাকিত্ব সব মিলিয়ে একটা অদ্ভুত টান তৈরি হতে শুরু করেছিল। প্রথমটা ছিল কিছু নীরব মুহূর্ত,
আমরা যখন একসাথে বসে টিভি দেখতাম বা আমি রান্নাঘরে কাজ করছি আর ও এসে পাশে দাঁড়িয়ে গল্প করত, তখন ওর চোখটা আমার দিকে একটু বেশি সময় ধরে আটকে থাকত। আমি হয়তো কিছু একটা জিজ্ঞেস করতাম আর ও উত্তর দিতে গিয়েও আমার মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকত। সেই দৃষ্টিতে একটা অদ্ভুত নীরব ভাষা ছিল, যা আমি প্রথমে উপেক্ষা করতে চেষ্টা করতাম। ভাবতাম ও হয়তো ছেলে মানুষ, তাই খেয়াল করে না। কিন্তু আমার মন কেন যেন সেই দৃষ্টির গভীরে ডুব দিতে চাইত। কিছুদিনের মধ্যেই ওর স্পর্শগুলোও বদলে যেতে শুরু করল। প্রথম ও হয়তো অজান্তেই আমার হাত ধরে বসত বা কাঁধে হাত রাখত। ছোট দেবর হিসেবে সেটা খুব স্বাভাবিক ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সেই স্পর্শগুলো এমন যেন অর্থপূর্ণ হয়ে উঠল। রান্নাঘরে কাজ করার সময় হয়তো ও এসে আমার পিঠের কাছে দাঁড়াতো কিছু জিজ্ঞেস করার জন্য। ওর নিঃশ্বাস আমি আমার ঘাড়ে অনুভব করতাম। একবার কি একটা জিনিস ধরার জন্য আমি নিচু হয়েছিলাম, আর ও এসে ঠিক আমার পেছন থেকে আমার কোমর ধরে ওই জিনিসটা ধরতে সাহায্য করেছিল। ওর হাতের সেই উষ্ণ স্পর্শে আমার সারা শরীর কেমন যেন শিহরিত হয়ে উঠেছিল। আমি মুহূর্তের জন্য জমে গিয়েছিলাম। ও হয়তো দ্রুত হাত সরিয়ে নিয়েছিল, কিন্তু সেই স্পর্শের অনুভূতিটা অনেকক্ষণ পর্যন্ত আমার শরীরে লেগেছিল। সেদিন রাতে শুয়ে শুয়ে আমার বুকটা থুকপুক করছিল। কেন এমন হচ্ছে বুঝতে পারছিলাম না। এই অনুভূতিটা তো ঠিক নয়। এ তো আমার স্বামীর প্রতি বিশ্বাসঘাতকতা। নিজেকে বারবার বোঝাচ্ছিলাম এসব ভুল ভাবনা। অভ্র তো আমার ছোট ভাইয়ের মতো, কিন্তু মন যে কথা শুনছিল না। ওর উপস্থিতি, ওর নীরব দৃষ্টি, ওর সামান্য স্পর্শ, সবকিছুতেই আমি একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করতে শুরু করেছিলাম। আমার স্বামীর অনুপস্থিতিতে যখন বাড়িটা নিস্তব্ধ হয়ে যেত, তখন অভ্রর আগমনটা আমার কাছে যেন একটা আলোর মতো মনে হতো। ওর সাথে কাটানোর সময়গুলো কেমন যেন জীবন্ত লাগত। ও ছিল প্রাণবন্ত, আর আমার জীবনটা ছিল কিছুটা নিস্তেজ। ওর স্পর্শে, ওর ঘনিষ্ঠতায় আমি যেন নতুন করে বাঁচতে শিখছিলাম। এটা ছিল আমার একান্তই ব্যক্তিগত অনুভূতি, যা আমি কাউকে বলতে পারতাম না, এমনকি নিজের সবচেয়ে কাছের বান্ধবীকেও না। এই অনুভূতিগুলো আমার ভেতরে একটা বিশাল অপরাধবোধ তৈরি করছিল। আমি একজন বিবাহিত নারী, আমার দেবরকে নিয়ে এমন চিন্তা করাটা ঘোর অন্যায়। একদিন দুপুরে আমার স্বামী কাজের সূত্রে 1 সপ্তাহের জন্য বাইরে গেলেন। বাড়িতে আমি আর শাশুড়িমা অসুস্থ, তাই দিনের বেশিরভাগ সময় নিজের ঘরেই কাটান। সেই দিন বিকেলে অভ্র এলো, বলল কিছু বই নিতে এসেছে। আমি ওকে বসতে বললাম। ও সোফায় বসে বই খুঁজছিল, আর আমি চা বানানোর জন্য রান্নাঘরে যাচ্ছিলাম। হঠাৎ দেখি বাইরে বৃষ্টি শুরু হয়েছে, বেশ জোরেই। অভ্র বলল, ভাবি, আজ আমি থাকি, এই বৃষ্টিতে বাইরে যেতে ইচ্ছে করছে না, আর আপনিও তো একা। ওর কথা শুনে আমি একটু থমকে গেলাম। আমার একা থাকাটা ও কি বোঝাতে চাইছে, নাকি ওর মনেও এমন কিছু আছে যা আমার একাকিত্বকে পূরণ করতে চাইছে? আমার মনের ভেতরটা কেমন যেন তোলপাড় করতে লাগলো। আমি বললাম, কিন্তু বাবা মা তো চলে গেছে, আর তোমার হোস্টেলে? ও আমার কথা শেষ করার আগেই বলল, আরে বাবা মা তো জানে আমি মাঝে মধ্যে এখানে থাকি, আর হোস্টেলে বললেই হবে যে এখানে আছি, আপনার কোনো অসুবিধে হবে না তো? ওর শেষ কথাটা আমার কানে যেন অন্য রকমভাবে বেজে উঠল, আপনার কোনো অসুবিধে হবে না তো? সেই রাতে বাড়িতে আমরা 3 জন। শাশুড়িমা নিজের ঘরে ঘুমিয়ে পড়তেন তাড়াতাড়ি। আমি আর অভ্র ডাইনিং টেবিলে বসে রাতের খাবার খেলাম। খাবার টেবিলেও ওর চোখ আমার দিকে বারবার আসছিল। আমি চোখ নামিয়ে নিচ্ছিলাম। মনে হচ্ছিল ও যেন আমার মনের গভীরের সব কথা পড়ে ফেলছে। খাওয়া শেষ করে আমি যখন রান্নাঘর গুছাচ্ছিলাম, ও এসে আমার পাশে দাঁড়ালো। বলল, ভাবি, আমি একটু সাহায্য করি? আমি ইতস্তত করে বললাম, না না, তুমি যাও, বিশ্রাম নাও। কিন্তু ও আমার কথা শুনল না। আমার হাত থেকে প্লেট নিয়ে নিজে ধুতে শুরু করল। ওর হাতের স্পর্শে আমার হাত লেগে গেল, আর সেই মুহূর্তটা কেমন যেন দীর্ঘায়িত হলো। বিদ্যুতের এক ঝলক যেন আমার শরীরে বয়ে গেল। আমার বুকের ধুকপুকানি যেন আরও বেড়ে গেল। আমি দ্রুত সরে এসে বললাম, থাক, আমি করছি, তুমি যাও। ও আমার দিকে একটু ম্লান হাসি দিয়ে চলে গেল। কিন্তু সেই রাতে আমি কিছুতেই ঘুমাতে পারছিলাম না। ওর সেই নীরব হাসি, সেই স্পর্শ, সব আমার ঘুম কেড়ে নিয়েছিল। পরের দিন সকাল থেকেই একটা অদ্ভুত উত্তেজনা আমার মধ্যে কাজ করছিল। আমরা দুজনেই বাড়িতে, আর আমার স্বামী নেই। ও যখন আমার সামনে আসতো, আমার বুকটা কেমন যেন ছ্যাদ করে উঠত। বিকেলে আমি যখন বারান্দায় বসে সুতো দিয়ে সেলাই করছিলাম, ও এসে আমার পাশে রাখা চেয়ারটাতে বসল। আমি ওর দিকে না তাকিয়েই বললাম, কি হলো, কিছু বলবে? ও একটু চুপ করে থেকে বলল, ভাবি, আপনাকে খুব সুন্দর লাগছে। ওর কথা শুনে আমি চমকে উঠলাম। এই প্রথম ও আমার রূপের প্রশংসা করল। আমি তাড়াতাড়ি মাথা নিচু করে নিলাম। আমার গালে কেমন যেন একটা রক্তিম আভা ছড়িয়ে পড়ল। আমি কিছু বলার আগেই ও আরও কাছে সরে এসে বলল,
আসলে আপনি যখন এমন শান্তভাবে বসে কাজ করেন তখন আপনাকে দেবীর মতো দেখতে লাগে। ওর কথার ধরনটা এমন ছিল যে আমি বারণ করতে পারছিলাম না, আবার মেনেও নিতে পারছিলাম না। আমার বুকের ভেতরটা এক অদ্ভুত ঝড় বয়ে যাচ্ছিল। সেদিন রাতে খাবার টেবিলে হঠাৎ লোডশেডিং হয়ে গেল। গোটা বাড়ি অন্ধকার। আমি মোমবাতি খুঁজতে রান্নাঘরে যাচ্ছিলাম, আর অভ্রও আমার পেছনে পেছনে এলো। রান্নাঘরে হাতড়ে মোমবাতি খুঁজতে গিয়ে হঠাৎ ওর সাথে আমার ধাক্কা লাগল। অন্ধকারে ওর বুকটা এসে আমার পিঠে লাগল, আর ওর হাতটা আমার কোমরের ওপর চলে এলো। মুহূর্তে আমার শরীরটা কেমন যেন অবশ হয়ে গেল। আমি ওর দিকে ফিরে তাকালাম। অন্ধকারে ওর চোখ দুটো কেমন যেন চকচক করছিল। ওর নিঃশ্বাস আমি আমার মুখে অনুভব করছিলাম। আমাদের মধ্যে আর কোনো দূরত্ব ছিল না। ওর হাতের স্পর্শ আমার শরীরের প্রতিটি অঙ্গে যেন এক বিদ্যুতের প্রবাহ কইয়ে দিচ্ছিল। আমার অপরাধ বোধ, আমার ভয় সবকিছু যেন মুহূর্তে বিলীন হয়ে গেল। আমি ওর চোখের দিকে তাকিয়েছিলাম, আর ও আমার মুখের দিকে। এক গভীর নীরবতা আমাদের দুজনকে ঘিরে রেখেছিল। মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে। ওর মুখটা ধীরে ধীরে আমার মুখের কাছে এগিয়ে আসছিল। আমার বুকের ভেতরটা যেন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছিল। আমি ওকে আটকাতে পারছিলাম না। আমার শরীর যেন ওর টানে নিজেকে সঁপে দিতে চাইছিল। ঠিক সেই মুহূর্তে হুট করে আলো চলে এলো। ঝলসে উঠল চারপাশ। আমরা দুজনেই মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম। ওর হাত আমার কোমর থেকে সরে গেল। ওর মুখটা কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছিল। আমি দ্রুত নিজেকে সামলে নিয়ে বললাম, মোমবাতিটা পাওয়া গেল, আর দ্রুত সেখান থেকে সরে এলাম। রাতের বাকিটা সময় আমি আর ওর মুখোমুখি হইনি। নিজের ঘরে এসে বিছানায় শুয়ে আমার সারা শরীর কাঁপছিল। কি হতে চলেছিল আজ? যদি আলো না আসতো, তাহলে কি আমি নিজেকে ওর কাছে পুরোপুরি বিলিয়ে দিতাম? এই প্রশ্নটা আমাকে রাতের পর রাত ঘুমাতে দেয়নি। পরের দিন থেকে আমাদের মধ্যে একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে গেল। আমরা কথা বলতাম, কিন্তু সেই কথার মধ্যে আগের সহজতাটা আর ছিল না। ওর চোখ আমার দিকে আসত, কিন্তু সেই দৃষ্টিতে কেমন যেন একটা নীরব প্রশ্ন ছিল, একটা না পাওয়া আর এক গভীর আকাঙ্ক্ষা। আর আমার চোখে ছিল অপরাধ বোধ আর অস্থিরতা। ও যেন মনে মনে আমার কাছ থেকে একটা জবাব চাইছিল, আর আমি সেই জবাব দিতে পারছিলাম না। আমি জানি ও হয়তো আমার নীরবতার অর্থ বুঝতে পারছিল। এই ব্যাপারটা বাড়ির অন্য কেউ বুঝতে না পারলেও আমাদের দুজনের মধ্যে একটা গোপন চুক্তি হয়ে গিয়েছিল, যা আমাদের দুজনকেই একটা অদ্ভুত বন্ধনে বেঁধে ফেলেছিল। এই বন্ধনটা ছিল নিষিদ্ধ, কিন্তু তার টান ছিল অপ্রতিরোধ্য। সেদিন সকালে আমি বারান্দায় দাঁড়িয়ে জল দিচ্ছিলাম টবে। আমার স্বামী ফিরে এসেছেন। অভ্র ও ইউনিভার্সিটির জন্য বেরোনোর প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ সে আমার পাশ দিয়ে যাওয়ার সময় একটু থামল। ফিসফিস করে আমার কানে বলল, ভাবি, আপনি কি জানেন আমার জীবনের সবচেয়ে সুন্দর রাতটা ছিল সেই লোডশেডিংয়ের রাতটা? ওর কথা শুনে আমার সারা শরীর মুহূর্তের জন্য হিম হয়ে গেল। আমি ওর দিকে তাকালাম, কিন্তু ও আমার চোখের দিকে না তাকিয়েই দ্রুত চলে গেল। ওর কথাটা যেন আমার বুকে এক অজানা ভার চাপিয়ে দিল। ও কি আমাকে দুর্বল করতে চাইছে, নাকি এটা ওর মনের গভীরের একটা সত্যি যা সে আমাকে জানিয়ে গেল? আমি বুঝতে পারছিলাম না। এই ঘটনার পর আমার স্বামী ফিরে আসার পর অভ্রর হোস্টেলে ফিরে যাওয়াটা আমার জন্য কিছুটা স্বস্তি এনেছিল, আবার একই সাথে একটা অদ্ভুত শূন্যতাও তৈরি করেছিল। আমার স্বামী সবকিছু স্বাভাবিকই মনে করতেন। উনি হয়তো ঘুণাক্ষরেও বুঝতে পারতেন না যে আমাদের এই আপাত সুখী সংসারের ভেতরে এমন একটা নিষিদ্ধ সম্পর্ক দানা বাঁধতে চলেছে, যেখানে আবেগ আর প্রলোভন দুটোই তীব্র। অভ্র চলে যাওয়ার পর আমি চেষ্টা করতাম এসব ভুলে যেতে, নিজের কাজে মন দিতাম, সংসার সামলাতাম। কিন্তু ওর বলা কথাগুলো, ওর স্পর্শের স্মৃতিগুলো আমাকে বারবার নাড়া দিত। মাঝে মাঝেই মনে হতো ওর আবার আসা উচিত, আবার যখন মনে হতো না, এসব ঠিক নয়, তখন নিজেকে ধিক্কার দিতাম। কয়েক সপ্তাহ পর অভ্র আবার এলো। এবার সে খুব অসুস্থ হয়ে পড়ায় বাড়িতে এসেছে সেবা যত্নের জন্য। শাশুড়িমা অসুস্থ থাকায় আমার ওপরই সব দায়িত্ব পড়ল। ওকে দেখাশোনা করা, ওষুধ খাওয়ানো, খাবার দেওয়া সবকিছুই আমাকে করতে হলো। জ্বরের ঘোরে ও মাঝে মাঝে আবোল তাবোল বকত,
একবার জ্বরের ঘোরে আমার হাত ধরেছিল, ফিসফিস করে বলেছিল, ভাবি আপনি কেন বোঝেন না, আমি আপনাকে। ওর কথা শেষ হওয়ার আগেই আমি ওর হাত সরিয়ে নিয়েছিলাম, নিজেকে কঠিন করে রেখেছিলাম যাতে ওর কথার ফাঁদে পা না দিই। কিন্তু ওর ওই আবোল তাবোল কথাগুলো আমার ভেতরে আরও গভীর দাগ কেটে গেল। ও সুস্থ হওয়ার পর ওর চোখের দিকে তাকাতে আমার অস্বস্তি হতো। ও হয়তো বুঝতে পারত যে আমি ওর মনের কথা জেনে গেছি। এই ঘটনাগুলো আমাকে একটা জিনিস শিখিয়েছিল, জীবনের সব সম্পর্ক সাদা কালো হয় না, কিছু সম্পর্ক ধূসরও হয়। সমাজের চোখে যা ভুল, আমার মনের গভীরে তা হয়তো অন্যরকম রূপ নিতে পারে। আমাদের সবার ভেতরেই এমন কিছু অনুভূতি লুকিয়ে থাকে যা হয়তো কখনো প্রকাশ পায় না, বা প্রকাশ পেলে সবকিছু ভেঙে চুরে যেতে পারে। এই গোপন সম্পর্কটা শুধু অভ্র আর আমার ভেতরেই সীমাবদ্ধ ছিল। আমরা কেউই কাউকে জোর করিনি, কিন্তু আমাদের অনুভূতিগুলো একে অপরকে এক অদৃশ্য সুতোয় বেঁধে ফেলেছিল। আমাদের সমাজে দেবর ভাবির সম্পর্ক পবিত্র বলে গণ্য হয়, কিন্তু কখনো কখনো সেই পবিত্রতার আড়ালে লুকিয়ে থাকে এক অন্যরকম আকর্ষণ, যা সামাজিকভাবে অগ্রহণীয়। আমি জানতাম এই সম্পর্ক যদি কখনো প্রকাশ পায় তাহলে আমার জীবন, আমার সংসার সবকিছু তছনছ হয়ে যাবে। আমি আমার স্বামীকে ভালোবাসি, আমার সংসারকে ভালোবাসি। এই ভালোবাসার জন্য আমাকে আমার ভেতরের এই নিষিদ্ধ আকর্ষণকে দমন করতে হয়েছে। অভ্র সুস্থ হওয়ার পর হোস্টেলে ফিরে গেল। সে আর আগের মতো ঘন ঘন আসে না। হয়তো সেও বুঝে গেছে যে এই পথে সুখ নেই, শুধু যন্ত্রণা আর বিপদ। আমি আজও সংসার করি, স্বামীর সাথে সুখে থাকার চেষ্টা করি। কিন্তু যখনই কোনো বৃষ্টি ভেজা রাতে লোডশেডিং হয়, অথবা যখনই অভ্রর কথা মনে পড়ে, আমার বুকের গভীরে একটা চিনচিন ব্যথা অনুভব করি। মনে হয় জীবনটা কত জটিল, কত রহস্যময়। কিছু কিছু অনুভূতি আছে যা কখনোই পূরণ হয় না, কিছু কথা আছে যা কখনোই বলা যায় না। এইগুলো নিয়েই হয়তো জীবন এগিয়ে চলে। আমার এই গল্পটা হয়তো আপনাদের কাছে অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটা আমার জীবনের এক কঠিন বাস্তবতা। আমি শুধু একটা কথা বলতে চাই, প্রতিটি মানুষের জীবনে এমন কিছু ব্যক্তিগত অনুভূতি থাকে যা কাউকে বলা যায় না। সেই অনুভূতিগুলোকে সম্মান করা উচিত, কারণ সেগুলো আমাদের ভেতরের সবচেয়ে গভীর অংশের প্রতিফলন। জীবনে অনেক সময় আমাদের এমন সব পরীক্ষার মুখোমুখি হতে হয় যেখানে মন আর সমাজের মধ্যে একটা বিশাল সংঘাত তৈরি হয়। সেই সময়টাতে নিজেকে সংযত রাখাটাই আসল বুদ্ধিমত্তার পরিচয়। সম্পর্কের পবিত্রতা রক্ষা করাটাও আমাদেরই দায়িত্ব। মনে রাখবেন, সমাজের বেঁধে দেওয়া কিছু সীমারেখা আমাদের নিজেদের ভালোর জন্যই তৈরি হয়েছে। সেগুলোকে সম্মান করা উচিত। আপনারাও আপনাদের জীবনে এই কঠিন সত্যগুলো মনে রাখবেন, তাহলে হয়তো অনেক বড় বিপদ থেকে নিজেদের রক্ষা করতে পারবেন। এইটুকু বলার ছিল।